নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তন টিভির পর্দায় মুহূর্তে রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভোট কেন্দ্রে থাকবে দুটি ইভিএম মেশিন। দুটি মেশিনে ভোটাররা দেবে ভোট, কারণ একই দিনে রামনগর বিধানসভা কেন্দ্রে লোকসভা এবং বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার এ বিষয়ে বিস্তারিত জানান রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। তিনি জানান, কোনো ধরনের সমস্যা হলে যাতে ভোটাররা সাথে সাথে সহযোগিতা চাইতে পারে তার জন্য থাকবে হেল্পলাইন নম্বর। পাশাপাশি বিগত দিনের অভিজ্ঞতা থেকে স্পর্শকাতর এলাকাগুলিতে চিহ্নিত করা হয়েছে, এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সেসব স্পর্শকাতর ভোট কেন্দ্র রয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকবে। পাশাপাশি মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের লক্ষ্য যাতে শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত করা যায়। তিনি আরো বলেন, কোনো ভোটার যাতে ভোট কেন্দ্রে যেতে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য থাকবে নিরাপত্তার ব্যবস্থা। যদি কোনো ধরনের অনিয়ম হয় তাহলে 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আরো বলেন, নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরাও ভোট কেন্দ্রের বাইরে থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। देखिए, रामनगर में एक ही पोलिंग स्टेशन पे 2 ईवीएम रखे जाएंगे। इसके लिए जो वोटर्स अवेयरनेस है वो हम लोकल लेवल पे कर रहे हैं। हमारे जो आरओ हैं एडिशनल एसडीएम वो लोकल लेवल पे ये जो वोटर अवेयरनेस का प्रोग्राम कर रहे हैं। इसके साथ साथ उस दिन जो पोलिंग पार्टी होगी उनमें 2 एडिशनल पोलिंग पर्सनल होंगे, तो ये इंश्योर करेंगे कि जो भी वोटर उसमें जा रहे हैं वो अपना जो मतदान है वो दोनों ही ईवीएम्स में करें। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে দাখিল করা 9টি মনোনয়নপত্রকে বৈধ বলে ঘোষণা দিলেন রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদে। শুক্রবার সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে সম্পূর্ণ করা হলো প্রার্থীদের মনোনয়নপত্র স্ক্রুটিনির কাজ। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনকে কেন্দ্র করে 9টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। শুক্রবার ছিল মনোনয়নপত্রগুলির পরীক্ষা নিরীক্ষা। রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলা শাসকের কনফারেন্স হলে সকাল 11টা থেকে শুরু হয় মনোনয়নপত্র বৈধতার পরীক্ষা নিরীক্ষার কাজ। উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার তথা জেলা শাসক সাজু ওয়াহিদে, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অবজারভার সহ অন্যান্য আধিকারিকগণ। এদিনের এই মনোনয়নপত্র স্ক্রুটিনিতে ভারতীয় জনতা পার্টি, তিপ্রামথা, সিপিআইএম, আইএনপিটি, আমরা বাঙালি সহ অন্যান্য নির্দল দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন ভারতীয় জনতা পার্টি তরফে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ আরও অনেকেই। এদিন সকলের সামনে মনোনয়নপত্রগুলি একের পর এক পরীক্ষা করা হয়। 9টি মনোনয়নপত্রই বৈধ বলে জানান রিটার্নিং অফিসার তথা জেলা শাসক সাজু ওয়াহিদে। And all are found to be valid and we have accepted all the nomination. इसमें बीजेपी से 4 नॉमिनेशन मिला था, उसमें से एक एक्सेप्ट किया, तीनों सेट असाइड किया है क्योंकि चारों वैलिड था। सीपीएम से 3 मिला था, एक वैलिड एंड एक्सेप्ट किया, 2 को हमने सेट असाइड करके रखा है। तो टोटल 9 कैंडिडेट्स के लिए 9 नॉमिनेशंस हमने रखा है। এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে বিধায়িকা তথা রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করলেন রিটার্নিং অফিসার। তিনি বলেন, বিরোধীদের তরফে করা সমস্ত ধরনের অভিযোগ খণ্ডন হয়ে যায়। এদিন মনোনয়নপত্রে দাখিল করা প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র সঠিক ছিল। তিনি আরও বলেন, ভারতীয় জনতা পার্টি সবসময় মাঠেই থাকে। নির্বাচনী প্রচার মানে হচ্ছে নির্বাচনী মহল তৈরি করা। ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে জনসম্পর্ক অভিযান গড়ে তোলার মধ্য দিয়ে ভোট প্রচারের কাজ শুরু করে দিয়েছে। এবারে যেহেতু প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছেন রিটার্নিং অফিসার, সেহেতু এখন থেকে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচার অভিযান শুরু করে দেবে ভারতীয় জনতা পার্টি। ইলেকশনের মহল তৈরি করা, এখন থেকে আমরা ঘরোয়া বৈঠক করছি। ভারতীয় জনতা পার্টি সারা বছর মাঠে থাকে, আপনারা জানেন। আমরা সারা বছর কাজ করছি। আমি আমার কনস্টিটিউয়েন্সিতে কাজ করছি, শম্ভুলাল চাকমার কনস্টিটিউয়েন্সিতে কাজ করছি। প্রত্যেকে আমরা কাজ করছি, প্রত্যেকে আমরা ইনডোর মিটিংগুলো সেরে নিয়েছি। আমাদের কাজ হলো
ম্যান টু ম্যান টাচ করা, 1 to 1 ভোটারের কাছে যাওয়া, সেই কাজগুলি আমরা সেরে নিয়েছি। এখন নির্বাচনী মহল তৈরি করতে গেলে যে কাজগুলো দরকার, অর্থাৎ মিছিল, তারপর র্যালি, এই পদযাত্রা, এগুলি বাকি। আমাদের ইনার যে বিষয়গুলো, মানুষের কাছে যাওয়া, ভোটারের কাছে যাওয়া, ডেভেলপমেন্ট নিয়ে যাওয়া, বেনিফিশিয়ারির কাছে যাওয়া, এই কাজগুলি আমরা করে নিয়েছি। আর বাকিরা তো জানি না, বাকিদের ব্যাপার। আমরা আমাদের কাজ সেরে নিয়েছি, এখন শুধু আমাদের আউটডোর প্রোগ্রামগুলো চলবে এবং এগুলো আজকে আমাদের ক্যান্ডিডেটসের ফাইনাল হয়ে গেল। নির্বাচনী আমরা প্রচার শুরু, আমাদের প্রত্যেকটি নমিনেশন তার স্ক্রুটিনির পর যখন মনোনয়ন কারেক্ট হয় তখন তার আইনগতভাবে তার প্রচার শুরু হওয়ার কথা। এদিন তীব্রামথা দলের প্রার্থী তথা মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, তাদের প্রার্থীর নামে আনা সকল অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়। সঠিক কাগজপত্র মনোনয়নপত্রের সাথে দাখিল করা হয়েছে। তাই বিজেপি, আইপিএফটি ও তীব্রামথার প্রার্থী কৃতি সিং দেববর্মার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। প্রার্থী কৃতি সিং দেববর্মার বিরুদ্ধে সিপিআইএম এর তরফে আনা অভিযোগ ভিত্তিহীন বলে স্কুটিনিতে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এবং এই কমপ্লেনটা সম্পূর্ণরূপে বেসলেস। ওনার বিরুদ্ধে কোনো কেস পেন্ডিং নেই। ওনারও তো ছিলেন, সিপিএমের লোকরা ছিল, ওনারা একটা কথাও বলেন। তো আর ওর পক্ষ থেকে যখন জিজ্ঞেস করা হলো কমপ্লেন সম্পর্কে, ওনারা চুপচাপ বসেছিলেন এবং আমরাও পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি ওনার বিরুদ্ধে কোনো কেস পেন্ডিং নেই। সব মিলিয়ে বলা যেতে পারে, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এবারে নির্বাচনী প্রচার অভিযানে ঝাঁপিয়ে পড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রামথা। ব্যুরো রিপোর্ট, শান্তন টিভি। কংগ্রেস আর সিপিআইএম এ মুহূর্তে ডুবন্ত জাহাজে পরিণত হয়েছে। কংগ্রেস এবং সিপিআইএম এর কর্মী সমর্থকেরা এই ডুবন্ত জাহাজ থেকে লাফিয়ে লাফিয়ে এখন সামিল হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং তীব্রামথায়। শুক্রবার লেফুঙ্গা নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিক সূচনা লগ্নে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ। শুক্রবার মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকে একটি বাইক মিছিল অনুষ্ঠিত হয়। এ বাইক মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ। এ বাইক মিছিলে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রামথার কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। বিজেপি, আইপিএফটি এবং তীব্রামথার নির্বাচনী প্রচার কার্যালয়ে আনুষ্ঠানিক সূচনা হয় এদিন লেফুঙ্গা এলাকায়। জনজাতি অধ্যুষিত এলাকায় প্রচার অভিযানের লক্ষ্যই এদিনকার এই নির্বাচনী প্রচার কার্যালয়ের উদ্বোধন। রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ বলেন, কংগ্রেস এবং সিপিআইএম এ মুহূর্তে ডুবন্ত জাহাজে পরিণত হয়েছে। এ দুটি রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা এখন লাফিয়ে লাফিয়ে ভারতীয় জনতা পার্টি এবং তীব্রামথায় সামিল হচ্ছে। আগামী দিনে এ রাজ্যে বিরোধী দলের কোন রকম অস্তিত্ব থাকবে না, এমনকি বিরোধী দলনেতার পদও থাকবে না জিতেন্দ্র চৌধুরীর। কারণ মানুষ এখন স্লোগান দিতে শুরু করেছে, বাম কংগ্রেস ছাড়ো, মোদি মোদি বলো। ডুবন্ত জাহাজ, কেউ তাদের সাথে যাবে না। এটা ডুবন্ত জাহাজ। এখানে এখন সবাই চাইছে এই ডুবন্ত জাহাজ থেকে লাফিয়ে লাফিয়ে বিজেপি এবং তীব্রামথাতে সবাই যোগদান করছে। এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনে আমার বিশ্বাস দুটো কেন্দ্রেই, পশ্চিম ত্রিপুরা কেন্দ্র এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের দুজন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জিতবে এবং দুইটা জায়গাতেই আমার নিজস্ব একটা অ্যাসেসমেন্ট রয়েছে যে দুটো জায়গাতে সিপিএম কংগ্রেস প্রার্থীরা তাদের জামানত জব্দ হবে। বিজেপি, তীব্রামথা, আইপিএফটি নাইও রাজ্যনী তীব্রাসা বাই ওয়ানসারগ্ন থানচা আর সিপিএম কংগ্রেস নাইও বিজেপি ওয়ানসা বাই তীব্রাসগ্নি সাকাটনানি। তারা চায় বিভাজন, আমরা চাই জোর থানচা, আমরা একতা চাই। আর সিপিএম কংগ্রেস চায় তাদের মধ্যে ডিভিশন। এটা অতীতও দেখেছি। আমরা জানেন, আপনারা অনেকে যারা আজকে ক্যামেরা ধরেছেন ওই সময় জন্ম হয়েছে কিনা জানি না, ৮০ জুনের দাঙ্গা কারা করেছে এটা রাজ্যবাসী জানে। সুতরাং এই ডিভিশন কেউ চায় না। তো আমরা আজকে আগামী দিন ত্রিপুরা, সারা দেশের মধ্যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে।
এদিনে বাইক মিছিলে টিপরামথা সহ ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির কর্মী সমর্থকেরা উপস্থিত ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, শান্তন টিভি। দীর্ঘ 1 ঘন্টা ধরে হাসপাতালের শয্যায় পড়ে ছটফট করল এক রোগী, কিন্তু আহত দুর্ঘটনাগ্রস্ত রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে মিলছে না চিকিৎসকের দেখা। অভিযোগ উঠেছে চিকিৎসক মগ্ন তার ব্যক্তিগত কাজে। এমনটাই অভিযোগ বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসক মহিলা চিৎকার শুনেও সামনে এগিয়ে আসেনি। আহত মহিলার কাছ থেকে জানা যায় বাইকের ধাক্কায় তিনি আহত হয়েছেন। তারপর দমকল কর্মীরা তাকে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে, কিন্তু 1 ঘন্টা ধরে পড়ে থাকতে হলো হাসপাতালের শয্যায়। চিকিৎসকরা তার পরিষেবা দিতে এগিয়ে আসছে না বলে অভিযোগ। আহত মহিলার নাম মিনা রানী দাস, বাড়ি নেতাজি নগর এলাকায়। এ দৃশ্য দেখে অন্যান্য রোগী পরিবার পরিজনদের মধ্যে ছিচিরপ উঠছে। কতটা কর্তব্যের গাফিলতি হলে এ ধরনের দৃশ্য হাসপাতালে দেখা যায়? কতিপয় চিকিৎসকদের কারণে অনেকের মধ্যে প্রশ্ন উঠছে, হাসপাতালে কি জরুরি পরিষেবা নেই, নাকি চিকিৎসকরা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না? এ ধরনের নগ্ন পরিষেবা আরো বহু হাসপাতালে বিগত দিনে লক্ষ্য করা গেছে, কিন্তু উপযুক্ত ব্যবস্থা তৎকালীন হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের বিরুদ্ধে না নেওয়ায় উদাসীনতা চরম আকার ধারণ করছে বলে মনে করছে অন্যান্য রোগীর পরিজনরা। হ্যাঁ, আধা ঘন্টা ধরে কোন হসপিটাল? এটা দেখছেন ডাক্তার? কি তো হয়েছে আপনার? আমার বাইকে বাড়িতে ফালাই দিতে ডাক্তার দেখছেন না? তারপরে ফায়ার সার্ভিসে আনছে। কতক্ষণ ধরে মানে পড়ে হয়েছে বেডে? কি নাম আপনার? কোন জায়গার বাড়ি? নেতাজি নগর। মানুষ উদ্বিগ্ন, ভোট দিতে পারলে বিজেপির পরাজয় নিশ্চিত। 6 রামনগর বিধানসভা কেন্দ্রের গত 6 বছরে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, যা উন্নয়ন হয়েছে বামফ্রন্ট সরকারের সময় হয়েছে। 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট প্রচারে গিয়ে একথা বলেন সিপিআই মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস। তিনি বলেন, বিজেপি গত 10 বছরে দেশের সর্বক্ষেত্রে সর্বনাশ করেছে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দল বিজেপি, যা নির্বাচনী বন্ড দ্বারা প্রমাণিত হয়েছে। মানুষ এটা বুঝতে পেরেছে। লোকসভা নির্বাচন এবং উপনির্বাচন রায় দিতে প্রস্তুত হয়ে আছে বলে জানান তিনি। এদিন রাজধানীর দশমীঘাট সহ বিভিন্ন এলাকায় কর্মীদের নিয়ে মনোনীত প্রার্থী রতন দাস ভোট প্রচার করেন। নির্বাচনে মানুষ এগিয়ে আসছেন, আগ্রহ দেখাচ্ছেন। নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ আছে যে ভোট দিতে পারলে পরে বিজেপির পরাজয় নিশ্চিত। কি কি কোন সমস্যা কি তুলে ধরছে? বিভিন্ন সমস্যা এলাকার 6 বছরে কোনো কাজ করেনি, যা কাজ বামফ্রন্টের আমলের কাজ। আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার যে সর্বক্ষেত্রে সর্বনাশ করেছে, এই বিষয়গুলো তুলে ধরছি। তার চাইতেও বড় কথা দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই যে মৌলিক বিষয়গুলো, যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই যে বিষয়গুলো বা সামাজিক ন্যায় বিচার, এই বিষয়গুলো আমরা নির্বাচক মণ্ডলীর সামনে তুলে ধরছি। বাঙালিদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। আশ্বিন মাসের জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হলেও প্রকৃত পক্ষে এটি অকাল বোধন। চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পূজা হল হিন্দু বাঙালিদের কালের পূজা। বাসন্তী পূজাকে কেন্দ্র করে হিন্দু বাঙালিদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো অন্ত নেই। রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে ক্লাব, সামাজিক সংস্থা এবং বাড়িঘরে প্রতি বছর বাসন্তী পূজার সংখ্যা বাড়ছে। বাসন্তী পূজাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ইতিমধ্যে উৎসাহ উদ্দীপনার পরিবেশ পরিলক্ষিত হচ্ছে। হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। সে কারণে মূর্তিপাড়ায় মৃৎশিল্পীদের ব্যবস্থা বর্তমানে তুঙ্গে। চৈত্র মাসের শুক্লপক্ষে বাসন্তী পুজোই বাঙালির আদি দুর্গাপূজা। যদিও বর্তমানে আশ্বিন শুক্লপক্ষে দুর্গাপুজোই বেশি আড়ম্বরে পালিত হয়। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা
সুরত বসন্তকালে ঋষি ম্যাথোসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়। জাতি ধর্ম নির্বিশেষে এ বিশেষ উৎসব নিয়ে মেতে ওঠে সকলে। শারদীয় দুর্গাপুজোর মতো এ বাসন্তী পুজো দেবী দুর্গারই আরাধনার জন্য করা হয়। আদিকালে দুর্গার আরাধনায় বাসন্তী পুজোই করা হতো, তবে এখনও বাসন্তী নবরাত্রিতে 9 দিন ব্যাপী দেবী দুর্গার পূজা করা হয়। বাসন্তী দুর্গাপুজোকে সামনে রেখে মূর্তি পাড়ায় চলছে মূর্তির তৈরির কাজ। মৃৎশিল্পীদের দিবারাত্রি এক করে কাজ করে যাচ্ছে। এক মৃৎশিল্পী জানায়, বাসন্তী পূজার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বাজারে মূর্তি নির্মাণের বিভিন্ন সামগ্রীর দাম কিছুটা বেশি হওয়ার কারণে ওনারা মূর্তি নির্মাণ করে তেমন একটা লাভ করতে পারছেন না। মূর্তি নির্মাণের সামগ্রীর দাম বেশি হওয়ার কারণে মূর্তির দামও কিছুটা বেশি। গত বছরের তুলনায় এবছর মূর্তির চাহিদা দ্বিগুণ, তবে ছোট মূর্তির চাহিদা সবচেয়ে বেশি বলে জানান তিনি। বাসন্তী পূজা অন্যান্যবার তুলনায় বেশি। হ্যাঁ, তো বাসন্তী পূজাতে এবার পয়লা বৈশাখের দিনকে বোধহয় ষষ্ঠী পড়ছে, তো মোটামুটি আমরা কাজ কমপ্লিটের প্রতি কালকের থেকে হয়তো রং টং চাপানো হইবে চিন্তাধারা। তো পূজা হইতেছে, ঠাকুরের যে দাম খুব একটা বেশি মার্কেটে চড়া তা না, কিন্তু ওই মোটামুটি খরচাটা ওঠে আর কি, আর চলনের মতন আমরা। কীরকম অর্ডার আছে এবার? কীরকম অর্ডার? এবার আছে আমার 16 টাকা আছে, গতবার থেকে ডবল আছে। নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা এক গৃহবধূর। মৃত গৃহবধূর নাম রীনা রানী দাস, বয়স 35 বছর। ঘটনা এনসিসি থানার অন্তর্গত দুর্জয়নগর এলাকায়। জানা যায়, রীনা রানী দাসের স্বামী অমল দত্ত এদিন সকালে মেয়েকে নিয়ে গৃহশিক্ষকের বাড়িতে যায়। ছেলেও বাড়িতে ছিল না। অমল দত্ত স্ত্রীকে কল করার পর মোবাইল সুইচ অফ পান। তখন তিনি ছেলেকে ফোন করেন। সাথে সাথে ছেলে বাড়িতে ছুটে গিয়ে দেখতে পায় ঘরের অভ্যন্তরে ফাঁসিতে ঝুলেছে তার মা। কাল বিলম্ব না করে সে রীনা রানী দাসকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীদের সহযোগিতায়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। জানা যায়, এক যুবক রীনা রানী দাসের সাথে জয়েন্ট ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে রীনা রানী দাসকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। ধারণা করে যাচ্ছে তার জন্য রীনা রানী দাস আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। রিনা যে উনি কি কারণে আত্মহত্যা করছে কিছু কইতেন না, আমি জানি না। কি শুনে আইছে? কি কারণে এরকম করছে? মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ত্রিপুরা প্রদেশের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় শুক্রবার। গীতাঞ্জলি স্টেট গেস্ট হাউসে হয় এই কনভেনশন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ন্যাশনাল অর্গানাইজিং কনভেনার গিরিশ জোয়েল। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, সকলে যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। কোনো রাজনৈতিক দল পছন্দ না হলে যাতে নোটা চিহ্নে ভোট দিয়ে দেশের নাগরিকত্বের পরিচয় দেন ভোটাররা, কিন্তু কোনোভাবে যাতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বিরত না থাকেন। और सबके प्रयास से भारत एक विकसित राष्ट्र के रूप में खड़ा हो, जो लक्ष्य सबने मिलकर के तय किया है उसको वो प्राप्त कर सके। आज का ये जो रमजान के दौरान मुस्लिम राष्ट्रीय मंच की यहाँ पर ये कॉन्फ्रेंस हॉल में बैठक रखी गई है। हम लोगों ने कुछ कार्यक्रम तय किए हैं, उसमें रमजान के दौरान के कुछ कार्यक्रम है, कुछ चुनाव से संबंधित कार्यक्रम है, क्योंकि लोकतंत्र का पर्व देश भर में चल रहा है। तो पहला हम लोगों ने जो विषय रखा हुआ है वो ये रखा है कि इस समय पर रमजान के दौरान हम लोग सब परहेजगार हो जाते हैं और हमारा जिस्म, हमारा दिल, हमारा जहन और हमारी रूह चारों के चारों आपस में सामंजस्य करते हुए एक बेहतर इंसान के रूप में हमें खड़ा करती है। जो जो चीज़ें हमारी ज़िंदगी के अंदर एक अच्छाई, सच्चाई और नेकी को ला सकती है, ऐसी सब चीज़ों को हम अपनी ज़िंदगी का हिस्सा बनाए। उसमें से गाय और बकरी का दूध भी है। तली हुई चीज़ों से हम लोग दूर रहें, क्योंकि सूरज उगने से पहले हम लोग खाते हैं और सूरज डूबने के बाद में कुछ लेते हैं। ঝিনুক কুড়াতে গিয়ে পুকুরের জলে মৃত
8 বছরের এক শিশুকন্যার। ঘটনা শুক্রবার দুপুরে খোয়াই থানার অন্তর্গত পদ্মবিল ব্লকের রথটিলা গ্রামে। মৃত এই শিশুকন্যার নাম রিতালি সাঁওতাল। বাড়ির পাশে এক নিকট আত্মীয়ের বাড়িতে পুকুরের মধ্যে ঝিনুক করতে গিয়ে যায় 8 বছরের এই শিশুকন্যা রিতালি সাঁওতাল। আচমকা এই শিশুকন্যা তলিয়ে যায় জলের মধ্যে। উদ্ধার করে তাকে প্রথমে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন। স্বাভাবিকভাবেই এই শিশুকন্যার মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া। অশ্রুজলে ভেসে যায় সবাই। লোকসভা আসনে নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে দলীয় কার্যকর্তাদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন মন্ত্রী সুধাংশু দাস। এদিন তিনি ফটিকরায় মণ্ডলের অন্তর্গত বিলাসপুর 1 নং বুথে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সরকারের কাজে মানুষ খুশি। মানুষ আশ্বাস দিয়েছেন তারা বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী শ্রীমতী কৃতি সিং দেববর্মা মহোদয়ার সমর্থনে আজ ফটিকরায় বিধানসভার 1 নং বুথে আমরা মানুষের বাড়ি বাড়িতে জনসম্পর্ক করেছি প্রার্থীর সমর্থনে। প্রত্যেকটা বাড়িতে যাওয়ার পর মানুষের যে অভূতপূর্ব সমর্থন আমরা পেয়েছি, এতে সত্যি আমরা আনন্দিত। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির সরকারের কাজে প্রত্যেকটা মানুষ খুশি। তাদের নীতি আদর্শে মানুষ অনুপ্রাণিত হয়ে আজ দলে দলে ভারতীয় জনতা পার্টির সাথে এগিয়ে এসেছেন। সবাই ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং প্রত্যেকটা মানুষের একটাই বক্তব্য যে আমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে একমাত্র ব্যক্তি নরেন্দ্র মোদীকেই চাই। তাই এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা জনসম্পর্ক। আসাম আগরতলা জাতীয় সড়কে দূরপাল্লা লরি ও যাত্রী বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত 5 জন। ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে বড়মুড়া পাহাড়ের বনকুমারী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থেকে যাত্রী নিয়ে TR07D0420 নম্বরের ছোট গাড়ি আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এদিকে আগরতলা থেকে দূরপাল্লা লরি আসছিল তেলিয়ামুড়ায়। আসাম আগরতলা জাতীয় সড়কে বড়মুড়া পাহাড়ের বনকুমারী এলাকায় বাঁক নিতে গিয়ে লরি এবং যাত্রী বোঝাই লরির সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। দমকল কর্মীরা খবর দিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত 5 জনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বনকুমারী মন্দিরের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2টা গাড়ি, একটা ছোট্ট গাড়ি আর একটা বড় গাড়ি। তো ওইখানে লোকাল মানুষ যা করলে বড় গাড়ি, একটা ট্রাক গাড়ি, ছোট্ট গাড়ি বাড়ি দিয়ে গেছে। তো সংঘর্ষে এখানে 5 জন মাইনর ইনজুর্ড। তার নামটা কিছু জানা গেছে? একজন রঞ্জিত দাস, নাম্বার 2 শ্রীমতী রাখি দাস, নাম্বার 3 পম্পি দাস, নাম্বার 4 গৌরী দাস, নাম্বার 5 সুজিত দেবদর। 2টা গাড়ির নাম্বার জানছেন? গাড়ির নাম্বার না, ওই ট্রাক্টর তো আমরা পাইছি না। ছোট গাড়িটার নাম্বার? ছোট গাড়ির নাম্বারটা আছে, ছোট গাড়ি TR07D0490। মোট কতজন আহত হয়েছে? 5 জন ওইখানে গেছে। সন্ধ্যার বাগবিতণ্ডা ঘটনার রেশ গড়ায় রাতের আঁধারে। বৃহস্পতিবার রাত আনুমানিক 11টা নাগাদ এই ঘটনাটি ঘটে বরচলা এলাকায়। আক্রান্ত রূপম পালিত নামে এক যুবক সহ তার গোটা পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে সহপাঠীদের সঙ্গে কথা বলার সময় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে রূপম পালিত নামে এক যুবক। তার বাড়ি বরচলা এলাকায়। সন্ধ্যায় এই ঘটনার রেশ গড়ায় রাত 11টা নাগাদ। রূপম পালিতের অভিযোগ, আশিস দেবনাথ এবং প্রীতম দেবনাথ নামের 2 যুবক তাদের দলবল নিয়ে আক্রমণ করে রূপম পালিতের বাড়িতে ভাঙচুর চালায় তার ঠাকুর ঘরের জানালায়। তাদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি রূপম পালিতের বাবা এবং মাও। আমার নাম রূপম পালিত, বাড়ি বরজলা, বাবার নাম গৌতম পালিত। কাল রাত প্রায় 11টা ঘটিকায় আমার বাড়ির মধ্যে একটা হামলা হয়েছে। তাদের সঙ্গে একটা ছোট্ট মত বেরোবে ছিল, ছোট্ট একটা ঘটনা, যেটা ছোট্ট বাচ্চারা ঘটনার মতো। এমন ঘটনাটা এটা বড় ইস্যু করছে। তারা এসে কইছে যে হেরার কাছে ব্যাকগ্রাউন্ড সাপোর্ট আছে, কেটা পিতা করবে অনেক কিছু আমার বাড়ি ভাঙচুর করছে, মা বাবার মারধর করছে। তার নাম হইল কি আশিস দেবনাথ, প্রীতম দেবনাথ, তার ফ্যামিলি আর পাশে তার লোকে অনেক লোক আসলো।
তারা মিলে সহায় করছে, এটা লয়ে এসে আমার উপর ওখানে অনেক চাপ চলছে। গোটা ঘটনায় রূপম পালিতের পরিবারের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটি শুধুমাত্র বাকবিতণ্ডাকে কেন্দ্র করে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা নিয়ে নানান সংশয়ের দানা বাঁধতে শুরু করেছে। স্যান্দন টিভি। অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন খোয়াই বিভাগীয় কমিটির পক্ষ থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইগুলি তুলে দেওয়া হয় সমস্ত পুস্তক ব্যবসায়ীদের হাতে। শুক্রবার সকালে খোয়াই সুভাষ পার্ক স্থিত পুস্তকালয় এর সামনে SCERT অনুমোদিত নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইগুলি ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য খোয়াই বিভাগের সমস্ত পুস্তক ব্যবসায়ীদের হাতে বইগুলি তুলে দেওয়া হয়েছে বলে জানান এই সংগঠনের সম্পাদক সুব্রত বণিক। তিনি এও জানান এই বইগুলি সংগ্রহ করা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য জেলা শিক্ষা দপ্তর থেকে এবং নবম ও দশমের শ্রেণীর এই পাঠ্য বইগুলি সংগ্রহ করা হয়েছে আগরতলা স্থিত SCERTর সদর দপ্তর থেকে। একটা সময়ে এই পাঠ্যপুস্তক বিক্রির বিষয়টা তুলে দেওয়া হয়েছিল শিক্ষা দপ্তরের হাতে। শেষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার কাছে সমস্ত পুস্তক ব্যবসায়ীরা তাদের সে পুস্তক ব্যবসাটি ফিরে পাবার আবেদন করেন এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তাদের সেই আবেদনে সাড়া দিয়ে পাঠ্যপুস্তক বিক্রির বিষয়টি তাদের হাতে তুলে দেবার সিদ্ধান্ত গ্রহণ করেন ওপেন টেন্ডারের মাধ্যমে। এই টেন্ডারের মাধ্যমে বই বিক্রির বরাত পেয়ে যায় অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ও রাজ্য সরকারের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগের পক্ষ থেকে আমরা আজ সমস্ত খোয়াইয়ের পুস্তক ব্যবসায়ীদের মধ্যে SCERTর নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর টেক্সট বইগুলি ছাত্রছাত্রীদের হাতে বিক্রি করার জন্য আমরা তুলে দেব। আগে এই বইগুলি দীর্ঘ 4-5 বছর ধরে এই স্কুল মারফত, শিক্ষক মারফত এই শিক্ষা দপ্তর থেকে বিক্রি করা হতো ছাত্রছাত্রীদের মধ্যে। আর আমাদের বর্তমান রাজ্য সরকারের অভিভাবক জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর শ্রী মানিক সাহা মহোদয় আমাদের দাবি মতো আমাদের মাধ্যমে এই বই ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের অনুমতি দেন। সেই মতো আমরা খোয়াই বিভাগ গতকালকে এই জেলা শিক্ষা দপ্তর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বই সংগ্রহ করি এবং নবম এবং দ্বাদশ শ্রেণীর SCERTর বইগুলি আমরা আগরতলা সদর দপ্তর থেকে এনেছি। এখন আমরা ব্যবসায়ীদের মধ্যে যারা যারা পুস্তক অর্ডার করেছেন, তাদের মধ্যে আমরা বিতরণ করব আর আগামীতে যারা যারা আবার অর্ডার করবে বই, যে যার যার দোকানের চাহিদা মতো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই অর্ডার গ্রহণ করে আবার সেই পুস্তক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেব। আমরা এই উদ্যোগ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।